বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করবে পররাষ্ট্র উপদেষ্টার আসন্ন চীন সফর, অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট। সরকার সঠিক পথেই হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। খালেদা জিয়া চিকিৎসায় কিছু পরিবর্তন এনেছে ডাক্তাররা, আগামী শুক্রবারের মধ্যে শেষ হবে সব স্বাস্থ্য পরীক্ষা। জনবল সংকটে খুঁড়িয়ে চলছে পঞ্চগড়ের আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্স, 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবায় একজন চিকিৎসক, সংকট সমাধানের দাবি। মৌলভীবাজারে পাহাড়ি টিলায় হচ্ছে কফি চাষ, সফলতা পাওয়া উৎপাদনে আগ্রহ বাড়ছে স্থানীয়দের, আমদানি নির্ভরতা কমার আশা। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে, তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। জমি নিয়ে বিরোধে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান, কয়েক দফা হামলার শিকার পরিবার, পালিয়ে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। এবং দমকা বাতাসে আরও অবনতির শঙ্কা, লস অ্যাঞ্জেলেসের দাবানল, প্রাণহানি বেড়ে 24, পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দিতে পারে সেনাবাহিনী। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ সকালে সঙ্গে আছে মারজানা শক্তি। জানাবো বিস্তারিত। পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর পররাষ্ট্রনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন বিশ্লেষকরা। বাংলাদেশে চীন বিনিয়োগ অক্ষুণ্ণ রাখা সহ সফরে দেশের অর্থনীতি, বাণিজ্য ও ভূ রাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা তাদের। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। 5 আগস্ট পট পরিবর্তনের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সক্রিয় হতে দেখা যায় চীনকে। দেশটিতে একের পর এক আমন্ত্রণ জানানো হচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে। এরই ধারাবাহিকতায় আগামী 20 থেকে 24 জানুয়ারি চীন সফরে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা তৌফিক হোসেন। সেখানে চীনের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার এটাই হবে প্রথম দ্বিপক্ষীয় সফর। বিগত সরকারের নতজানু পররাষ্ট্র নীতি থেকে বের হয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার চীন সফরকে নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে পররাষ্ট্রনীতি একটা জায়গা যেটা খুবই ইগনোরড এবং খুব নেগলেক্টেড অবস্থায় ছিল এতদিন। আমি মনে করি সরকার সঠিক পথেই হাঁটছে, এটাকে আমরা ফরেন পলিসি অটোনমি বলি বা অটোনমাস ফরেন পলিসি, সেটা আমরা খুব ভালোই বুঝতে পেরেছি। বর্তমান যুগের যে ডিপ্লোমেসি আর আরও 20-50 বছর আগের ডিপ্লোমেসি কিন্তু এক নাই। তো সেই হিসাবে আমাদের সাথে চীনের সম্পর্ক থাকবে, আমাদের সাথে ভারতের সম্পর্ক থাকবে। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য $25 বিলিয়ন, যদিও এই বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে নয়। উপদেষ্টার সফরে বাণিজ্য ভারসাম্য পুনর্গঠনের পাশাপাশি বিভিন্ন খাতে চীনের বিনিয়োগ বাড়বে বলেও আশা তাদের। চীনের সাথে আমাদের সম্পর্কটা বেশিরভাগই আমাদের অর্থনৈতিক সম্পর্কটা বেশি, আপনি জানেন বিভিন্ন প্রজেক্ট অনেক কিছুতে বাংলাদেশে তাদের ইনভলভমেন্ট আছে এই দেশে। পৃথিবীর প্রায় সমস্ত এমনকি অনেক দূরবর্তী গুরুত্বপূর্ণ রাষ্ট্রেরও তাদের কাছে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিকভাবে। সেটা আমি মনে করি যে এই পররাষ্ট্র উপদেষ্টার যে চীনে যে দ্বিপাক্ষিক সফর হতে যাচ্ছে, এর ফলে অন্যান্য রাষ্ট্র এতে নাখোশ হবে বলে আমি মনে করি না। সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনে ইতিবাচক ফলাফল আসতে পারে বলেও মনে করেন বিশ্লেষকরা। চীন এবং ভারত এই দুটি যদি আজকে চায় যে আমরা 7 দিনের ভিতরে এই রোহিঙ্গাদের এখান থেকে ওইখানে রিহ্যাবিলিটেশন ব্যবস্থা করব, তাহলে এটা অসম্ভবের কিছুই না। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব স্বাস্থ্য পরীক্ষা আগামী শুক্রবারের মধ্যে শেষ হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সোমবার স্থানীয় সময় বিকেল 3:30টায় লন্ডন দ্য ক্লিনিক হাসপাতালের সামনে গণমাধ্যম কর্মীদের তিনি কথা জানান। বলেন, নেফ্রোলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেছেন। চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে। সব পরীক্ষা শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। বেগম জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানান ডাক্তার জাহিদ।
ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় তার বাসা থেকে ডিজিএফআই এর একটি দল তাকে আটক করে। জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী হাসিনার গুম খুনের প্রত্যক্ষ সহযোগী অবসরপ্রাপ্ত এই জেনারেলের বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের গুরুতর অভিযোগ রয়েছে। তবে সাইফুল আলমকে গ্রেফতার করা হবে নাকি জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া গুমের মামলায় তার বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশিকে গ্রেফতার করেছে পুলিশ। সাতক্ষীরার দেবাহাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে দেবহাটা থানার ওসি হযরত আলী বিষয়টি নিশ্চিত করেন। বলেন, দেবহাটা উপস্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশেদুল ইসলামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বেনজির হোসেন নিশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাবেক সভাপতি। 5 আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা রয়েছে। শেখ হাসিনা সহ 25 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। সোমবার আবু সাইদের ভাই রমজান আলী প্রসিকিউশনে এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, এ ঘটনায় রংপুরে একটি মামলা হলেও ট্রাইব্যুনালে বিচার চলতে বাধা নেই। ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। কাছে যেটা জানতে পারলাম যে বিচারের কার্যক্রম খুব দ্রুত চলতেছে এবং বিচার কার্যক্রম হবে ইনশাআল্লাহ খুব দ্রুত, এবং স্যারে আশ্বস্ত করেছে শুধু আবু সাইদের বিচার না, বাংলাদেশে যত শহীদ হয়েছে সকলেরই বিচার হবে। আবু সাইদ হত্যাকাণ্ড একটি দিনের আলোর মতো পরিষ্কার, সেখানে বিশ্বসহ গোটা দেশবাসী সেটি প্রত্যক্ষ করেছে। তো আমরা এই বিগত 5 মাস পেরিয়ে গেলেও এখনো আবু সাইদ হত্যায় যে সকল এজাহারভুক্ত আসামিরা তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। তো আমরা সেটিতে অত্যন্ত ক্ষুব্ধ। কুমিল্লা সীমান্তের পুকুর পাড়ে কাঁটাতালের বেড়া তুলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার দুপুরে কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করে তারা। বিজেপি বলছে দুপক্ষের সমঝোতার ভিত্তিতে চলছে বেড়া নির্মাণ। এদিকে কয়েক দিনের উত্তেজনার পর স্বাভাবিক লালমনিরহাটের সীমান্ত। সুমন কবির ও জামাল বাদশার তথ্য ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। পুকুরটির 1/3 ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে। তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোছল সহ প্রয়োজনীয় পানি সংগ্রহ করে। সেই পুকুর পাড়েই বেড়া তুলছে বিএসএফ। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় শাহপুর সীমান্তের পুকুরটির কাছেই সতর্ক অবস্থানে আছে বিজেপির টহল দল। অন্যদিকে বিএসএফ এর উপস্থিতিতে চলছে বেড়া নির্মাণের কাজ। বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মাঝে। তাদের অভিযোগ, 0 পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে বিএসএফ সীমান্ত ছাড়ার হুমকি দেয়। না, আমরা তার কারণে বেড়া 20 গজের ভিতরে দিতেছে, এটা আমরা তো খারাপ লাগতেছে। আন্তর্জাতিক রায় আছে 150 গজ দূরে তার কারণে বেড়া, আর এই জায়গা দিতেছে মাত্র 20 গজের ভিতরে। এটাকে আমরা উপকার কি, আমরা তো ক্ষতি হইতেছে। আমরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দেয়, তারা এই সুযোগটা দিতেছে না। বন্দুক দেখায় বা গুলি করে দিব, সরে যাইতে বলে। তো 20 গজের ভিতরে বেড়া দিলে তো আমরা অত্র এলাকার মানুষ একটু বিপদে পড়বো। কেন এইদিকে হাঁটাচলা করা যাবে না, হাঁটাচলা করতে গেলে মনে করেন গুলি দিব বা ধমকাইতে আছে, জমি জামা আছে, এটাও ব্যবহার করা যাবে না। আমাদের বর্ডারে যে বেড়া হইতে আছে, তো আমরা তো আত্মীয় স্বজন ইন্ডিয়া এদিকে এদিকে আসিল, এতদিন তো কথাবার্তা বলছি, এখনও একটু বেড়া হয়ে যাওয়ার পরে কথাবার্তা বলতে হয় না। তবে বিজিবি আছে, ইনশাল্লাহ আমরা এই নিরাপদে করতে পারি। বিজিবি আমরা করে দিয়ে সুযোগ করে দিতে আছে। তবে বিজেপি বলছে দুই পক্ষের সমঝোতাতেই বেড়া নির্মাণ করছে ভারত। নকশার বাইরে কাজ করলে বাধা দেয়া হবে। হ্যাঁ, চুক্তিতে আমরা যেরকম পেয়েছি যে আখাউড়া 150 গজের ভিতরে আখাউড়ার ওখানে একটা রেলওয়ে প্রজেক্ট আছে, সেটা আমরা করব।
আর এই চুক্তিতে একইভাবে বলা আছে 150 গজের ভিতরে ইন্ডিয়া এখানে বিএসএফ কাঁটাতারে বেড়া দিবে। তো 150 গজের ভিতরে দুইটা, একটা বাংলাদেশের ভিতরে স্থাপনা হবে আর একটা ইন্ডিয়ার ভিতরে এই কাঁটাতারে বেড়া হবে। তো সেই চুক্তি অনুযায়ী কাজটা করছে, এখানে অবৈধ কোনো কিছু হচ্ছে না। এদিকে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ ঘরে কয়েকদিনের উত্তেজনার পর সোমবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সীমান্ত উত্তেজনা নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে ডাকার পরদিনই দিল্লিতে বাংলাদেশ উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সোমবার ভারতের ANI, NDTV সহ বিভিন্ন গণমাধ্যম তাদের প্রতিবেদনে তথ্য জানিয়েছে। বৈঠক শেষে দুপুরে দিল্লির সাউথ ব্লক থেকে বের হতে দেখা যায় উপ হাই কমিশনার নুরুল ইসলামকে। বাংলাদেশ সীমান্তে নির্দিষ্ট 5টি স্থানে বেড়া দেওয়ার চেষ্টা করছে অভিযোগে গতকাল রোববার প্রণয় ভার্মাকে তলব করে ঢাকা। এদিন বিকেল 3টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান প্রণয় ভার্মা। সেখানে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে প্রায় 45 মিনিট ধরে বৈঠক হয়। এরপর দিনই দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি উপ হাই কমিশনার নুরুল ইসলামকে তলব করল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি যেন নিজেই রোগী সেজে বসেছে। মাসের পর মাস একজন চিকিৎসক দিয়ে চলছে 5 লাখ মানুষের স্বাস্থ্যসেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে রোগীরা ছুটছেন জেলার বাইরের বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে। বিস্তারিত সহকর্মী রাশিদুজ্জামান বাবুর পাঠানো তথ্য ও ছবিতে অঙ্কন চৌধুরীর রিপোর্টে। পঞ্চগড় জেলার 5টি উপজেলার মধ্যে প্রান্তিক উপজেলা আটোরিয়া। অর্থনৈতিকভাবে এই উপজেলার মানুষ তেমন স্বাবলম্বী নয়। অধিকাংশ মানুষ কৃষিকাজ সহ শ্রম বিক্রি করে জীবনযাপন করেন। ফলে স্বাস্থ্যসেবা নিতে গেলে পড়তে হয় ভীষণ অসুবিধায়। এই উপজেলার 5 লাখ মানুষের অধিকাংশ মানুষের চিকিৎসার ভরসার জায়গা আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। প্রতিদিন শত শত মানুষ চিকিৎসা নিতে আসে এখানে। অনেকে প্রাথমিক চিকিৎসা নেন, আবার অনেকে হন ভর্তি। তবে রোগীদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির। দীর্ঘদিন ধরে মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে চিকিৎসা কার্যক্রম। রয়েছে জনবল সংকট। এখানে ভালো ডাক্তার নাই, ভালো দেখাশোনার মতো কোনো পরিবেশ নাই। এইভাবে খালি আমি না, এখানে যতগুলা আছে সবার এই ধরনের সমস্যা। ডাক্তার নাই গতিকে আর কি সেবা দিতে পারে না। ডাক্তারের অভাব, ডাক্তার এখানে নাই। ডাক্তারের জন্য এখানে অনেক রোগী আসে, কিন্তু ডাক্তারের অভাবে ঠাকুরগাঁ, দিনাজপুর, রংপুরের দিকে যাই। ডাক্তার না পাওয়ার জন্য আমাদেরকে আউটরিয়া, ঠাকুরগাঁ বা রংপুর এখানে যাইতে হয়। আমরা যাইতে পারি না, আমরা গরিব লোক। একটা ডাক্তার আছে, এই ডাক্তারে মনে করেন সামলাইতে পারে না, তো আরো ডাক্তারের প্রয়োজন আছে। এমনকি গুরুতর রোগী এলে অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। এতে একদিকে অসহায় মানুষ যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে অর্থ ব্যয়ে অন্যত্র চিকিৎসা নিতে হচ্ছে তাদের। আমাদের এই হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসারের পোস্ট হচ্ছে 28টি, কিন্তু বর্তমানে এখানে আমি একাই পোস্টেড আছি। বিশাল এই জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে 24 ঘন্টা কার্যক্রম চালু রাখতে হয় বলে জানান জেলার সিভিল সার্জন। গত দিনগুলোতে একজন মেডিকেল অফিসার নিয়ে যে আমরা সেবা দিচ্ছিলাম, তো আশা করছি যে এখন থেকে আরো উন্নত এবং অধিক ভালো সেবা আমরা এই যে নতুন পদায়িত ডাক্তার যারা আছেন তাদেরকে দিয়ে প্রদান করে যেতে পারবো। দ্রুত আটোরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল সংকট সমাধানে কার্যকরী পদক্ষেপ দেখতে চান কর্মরত চিকিৎসক ও এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে মধ্যরাতেও অবস্থান করে আমরণ অনশন পালন করেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। সোমবার মধ্যরাতে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকের আমরণ অনশন পালন করতে দেখা যায়। এ সময় তারা জানান, সন্ধ্যায় তাদের 4 জনের প্রতিনিধি দল জননিরাপত্তা সচিবের সঙ্গে দেখা করলেও আশানুরূপ কোনো সিদ্ধান্ত না পাওয়ায় কর্মসূচি পালন করে যাচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। চাকুরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে গতকাল থেকে অবস্থান করে আমরণ অনশন পালন করছেন পুলিশের 40তম ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, অনশনরত এসআইরা সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা আমাদের জানাবেন।
আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গতকালকে থেকেই অবশ্যই যেসব 321 জন এসআইকে 4টি ধাপে আসলে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, তাদেরকে আসলে তারা বলছেন, যাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা বলছেন যে তাদেরকে অনেকটা নিয়ম বহির্ভূতভাবে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে তারা কিন্তু কয়েক ধাপে আসলে প্রশাসনকে বলবার চেষ্টা করেছিলেন। এর আগে 5 এবং 6 জানুয়ারি তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে তারা দেখা করেছেন এবং স্মারকলিপি দিয়েছিলেন, এবং এরপরে কিন্তু গতকালকে সকাল 10টা থেকে তারা অবস্থান কর্মসূচি পালন করছিলেন এবং আমরা দেখছিলাম যে সচিবালয়ের ঠিক উল্টো দিকে তারা একটা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না হবে, অর্থাৎ চাকরিতে পুনর্বহালই তাদের মূল দাবিটি, সেই দাবি পুনর্বহাল না করা পর্যন্ত তারা কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। আপনাকে একটু দেখাতে চাই যে যারা 321 জন এসআই যারা রাজশাহী ক্যাডেটে 40তম ব্যাচ এসএসসি হলেন, তাদেরকে কিন্তু 4টি ধাপে 321 জনকে চাকরিচ্যুত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে অভিযোগ মূলত ছিল সেটি হচ্ছে যে তারা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগটি মূল ছিল, যদিও পরবর্তীতে সেখানে রাজনৈতিক সংশ্লিষ্ট সহ অন্যান্য বেশ কিছু অভিযোগ গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এসেছিল। এর প্রেক্ষিতে কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা স্পষ্ট নিয়ম নীতি লঙ্ঘন করার কারণে এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। পরবর্তীতে তারা যখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব উপসচিবের সঙ্গে দেখা করেছিলেন, তাদেরকে কিন্তু কোনোভাবে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে গতকালকে থেকে যতক্ষণ পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করেছেন, এখানে কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত আশ্বাসের ঘটনা ঘটেনি বা সেরকম কিছু প্রশাসনের পক্ষ থেকে ওনাদের সাথে যোগাযোগ করা হয়নি। তো আমরা একজন অবস্থানকারী একজন চাকরিচ্যুত এসআইয়ের সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনাদেরকে ঠিক কেন চাকরিচ্যুত করা হয়েছিল এবং এই মুহূর্তে আপনাদের দাবিটা কি একটু যদি বলেন আমাদেরকে। 40তম সাব ইন্সপেক্টর ব্যাচ 2023 এর একজন ক্যাডেট সাব ইন্সপেক্টর। তো আপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন, আমাদেরকে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদাতে 1 বছর ট্রেনিং শেষ করে 321 জনকে বিভিন্ন ধাপে, মানে 4টি ধাপে আমাদেরকে 321 জনকে 1 বছর ট্রেনিং শেষের পরে চাকরিচ্যুত করা হয়েছে বা ট্রেনিং থেকে অব্যাহতি দেওয়া হয়েছে নানা অযৌক্তিক, অন্যায় এবং বৈষম্যমূলক কারণ দেখিয়ে। যে কারণ আসলে খুবই তুচ্ছ কারণ। এই ধরনের কোনো ঘটনা তো ঘটেই নেই, আর যদি ঘটেও থাকে সেজন্য ওখানে আলাদা পানিশমেন্টের ব্যবস্থা ছিল, যেমন এক্সট্রা ডিল বলা হয়, 1 ঘন্টার একটা পানিশমেন্ট দেয় ওইখানে ভিতরে, মানে অতিরিক্ত প্যারেড করার জন্য। কিন্তু আমাদেরকে এরকম অন্যায় এবং অযৌক্তিক কারণ দেখিয়ে বৈষম্যমূলকভাবে আমাদেরকে ট্রেনিং, যেখানে 1 বছর শেষ হয়ে গেছে, কারো 14 মাস ট্রেনিং শেষ করার পরেও তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন আপনাদের দাবিটা কি যদি একটু বলেন। এখন আমাদের দাবি একটাই, আমাদের বাকি যে ব্যাচমেটরা এখনো সারদাতে আছে, কালকে 15 তারিখ তাদের পাসিং প্যারেড, তো তাদের সাথে আমাদের একসাথে পাসিং প্যারেড হয়ে আমরা চাকরিতে পুনর্বহালের দাবি জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে তারা বলছেন যে তাদেরকে যেহেতু অন্যায়ভাবে বলা হয়, তাদের দাবি যে তাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হচ্ছে, তাদেরকে এখন যে ক্যাডেটরা এখন পর্যন্ত ট্রেনিংরত আছেন তাদের সাথে আসলে তাদেরকে ট্রেনিং সমাপ্ত করে চাকরিতে পুনর্বহালে তারা দাবি করছেন। তো এই ছিল আমার কাছে সচিবালয়ের সামনে থেকে সবশেষ পরিস্থিতি। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, সচিবালয়ের সামনে থেকে অনশনরত এসআইদের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসান মাহমুদ। পৌষ মাসের প্রায় শেষ প্রান্তে এসে দিন ও রাতের তাপমাত্রা আবারও বৃদ্ধি পাচ্ছে। এর ফলে আপাতত কমছে শীত ও কুয়াশার দাপট। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকলেও পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে শীতের তীব্রতা কমেছে। শেরপুর ও হবিগঞ্জে কুয়াশা নেই, কমেছে শীতের তীব্রতাও। এদিকে শীতের কারণে বিপাকে রয়েছেন খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগ আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সন্ধ্যা পর্যন্ত পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানা গেছে, আকাশ স্থায়ীভাবে আংশিক মেঘলা সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। বর্তমান সময় শীত কিছুটা কমে এসেছে। কিছুদিন আগে তীব্র শীত অনুভূত হয়েছিল। ঠান্ডার তুলনায় এই সপ্তাহে ঠান্ডাটা একটু কম আর কি। এখন একটু সূর্যটা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডাটা কমেনি। বাতাস
আমরা শ্রমজীবী মানুষ কিভাবে যে কর্ম করব। এবারও প্রচণ্ড শীত জেগে বসেছে এবং তারপরে আবার মাঝারি শৈত্যপ্রবাহ চলতেছে, এই জন্য জনজীবন একেবারে বিপর্যস্ত বলা যায়। বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা দিনে আনে দিনে খায় তাদের কিন্তু আপনার অনেক সমস্যা হচ্ছে। দর্শক, শীতের পরিস্থিতি জানাতে জয়পুরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম। আর রেজাউল, শীতার্তরা সহায়তা পাচ্ছেন কিনা আমাদের জানাবেন। ধন্যবাদ মার্জিয়া। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের শহরের 0 পয়েন্ট থেকে একটু পাশেই, সেটা হচ্ছে নতুনহাট এলাকায়। তো একটা বিষয় জানিয়ে রাখি যে আমাদের এখানে কিন্তু যে শীত কয়েকদিনের মধ্যে কিন্তু খালি উঠছে এবং বাড়ছে। এই 2-4 দিন দেখা যাচ্ছে যে খুবই মানে শীত এতটাই বেশি হচ্ছে, রাতে ঘন কুয়াশা, সেই সাথে দমকা বাতাস। আবার কোনো সময় কিন্তু আবার দেখা যাচ্ছে 2 দিন পর আবার সেটা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে একদম মনে করে যে মানে আবার ভালো একটা মানে পরিস্থিতিতে। তো সর্বোপরি বলা যায় যে এখানে কৃষি নির্ভর এলাকা। এই কৃষি নির্ভর এলাকা কিন্তু শ্রমজীবী মানুষেরা কিন্তু সকাল থেকে ভোর থেকেই কিন্তু কৃষকরা তাদের মাঠের ক্ষেতে কাজ করতে যায়, কিন্তু তারা যেটি জানিয়েছেন যে শীতের যে জবুথুবু অবস্থা, তাদের কিন্তু ভোর থেকে যে কাজ করতে খুবই কষ্ট হচ্ছে। তো আমি এখানকার যে আবহাওয়া অফিস, যদিও জয়পুরহাটে নেই, পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি উপজেলায়, এই উপজেলার আবহাওয়া অফিস থেকে আজকে সকালে যেটি আমি শুনেছি সেটা হচ্ছে 13.5 ডিগ্রি সেলসিয়াসে আজকের আবহাওয়া চলতেছে। আপনি দেখছেন এখানে কিন্তু এই শীতার্তদের আজকে শীতবস্ত্র কম্বল বিতরণ করছেন এখানকার যে শহর বিএনপির যে সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল। তিনি এই শীতার্তদের কথা চিন্তা করে প্রায় আজকে 1500 কম্বল এখানে কিন্তু বিতরণ করবেন। এখানে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং তারা কিন্তু এই যে শীতার্ত দরিদ্র মানুষদের কিন্তু কম্বল, শীতবস্ত্র দিবেন। তো আমি এখানকার শীতের পরিস্থিতি জানবো। তো এখানকার শীতের পরিস্থিতি কি আপনি একটু জানাবেন? জয়পুরহাট উত্তরবঙ্গের একটি শীতার্ত জেলা। এই জেলা গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ হচ্ছে। এই শীতার্ত মানুষ প্রচন্ড কষ্ট পাচ্ছে। তো জয়পুরহাট জেলা প্রশাসক মহোদয় সরকারের কিছু ত্রাণ তহবিল থেকে কিছু কম্বল দিয়েছে, যা খুবই অপ্রতুল। যার জন্য আমি শীতার্ত মানুষের মাঝে কষ্টের কথা চিন্তা করে আমি ব্যক্তিগত উদ্যোগে প্রায় আজকে 1100 কম্বল বিতরণ করব। এখানে আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এইচ.এম. ওবায়দুর রহমান চন্দন সাহেব থাকবে, জেলা বিএনপির নেতৃবৃন্দ থাকবে। 10টার মধ্যে আমরা এই কম্বল বিতরণটা শুরু করে দেব। থ্যাংক ইউ, ধন্যবাদ। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাট কিন্তু কৃষি নির্ভর এলাকা এবং দরিদ্র মানুষ। এখানে কৃষকরা কিন্তু সকাল থেকে মাঠে কাজ করেন। তারা কিন্তু আসলে সকাল থেকে কষ্টের মধ্যেই কিন্তু কাজ করে এবং পাশাপাশি যে বাসা বাড়িতে কাজ করেন ছিন্নমূল মানুষ, বস্তির মানুষ, তারা যেটি জানিয়েছেন তারা কিন্তু সরকারিভাবে যে কম্বল, জেলা প্রশাসকের আফরোজা আক্তার চৌধুরী, তার সঙ্গে আমি কথা বলেছি, তারা 32,000 কম্বল সরকারিভাবে দিয়েছে। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিছু এই দরিদ্র মানুষদের জন্য সহযোগিতা করেছেন, কিন্তু তারপরে কিন্তু সেটা কিন্তু খুবই কম। এই জন্য কিন্তু জয়পুরহাটে এই বিভিন্ন সংগঠন এবং সংস্থাগুলো কিন্তু এই শীতার্তদের মাঝে এগিয়ে আসছেন। এই ছিল আমার জয়পুরহাট থেকে শীতের পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন স্টুডিওতে চলে যাচ্ছি। রেজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, জয়পুরহাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রেজাউল করিম। মৌলভীবাজারের পাহাড়ি টিলায় সম্ভাবনার হাতছানি দিচ্ছে কফি। অনাবাদি জমিতে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এই ফসলের। বাগান থেকে সফলতা পেয়েছে স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। আর তার বাগান দেখতে বিভিন্ন জেলা থেকে আসছেন কৃষকরা। সহকর্মী সালে ইলাহি কুটির প্রতিবেদন, জানাচ্ছেন শামীম হোসেন। অবাক করা হলেও দেশে সম্ভাবনার দুয়ার খুলছে কফি আবাদ। মৌলভীবাজারের আকবরপুরের পাহাড়ি টিলার জমিতেই গড়ে তোলা হয়েছে বাগান। প্রায় 6 একর জায়গা জুড়ে 2019 সালে আনারস বাগানের মধ্যেই কফি চাষ শুরু করেন স্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল মান্নান। বর্তমানে অ্যারাবিকা ও রোবাস্টা জাতের প্রায় 1000 কফি গাছ আছে তার বাগানে।
প্রথমে প্রক্রিয়াজাত করার সুযোগ না থাকলেও বর্তমানে কৃষি বিভাগের দেয়া দুটি মেশিনে স্বল্প পরিসরে হচ্ছে প্রক্রিয়াজাত। আমার এখানে খুব ভালো ফলন হয়েছে। আমি কফি লিয়া খুব চিন্তার মাঝে আসলাম যে আমি কফি কিভাবে এটা প্রক্রিয়াজাত করবো। আমি প্রথমে আমি আসছি অবশ্য আগে কফি উঠেছি, উঠেই আমি একটু অল্প দামে প্রায় 250 টাকা কেজিতে আমি বিক্রি করছি। এ যাবতে আমি কফি উঠাইছি, উঠাইয়া আমি একটা মেশিন পাইছি, মোটামুটি আমি লাভবান হইতাম পারছি। মান্নানের দেখা দেখি জেলায় অন্য পাহাড় টিলায়ও সাথী ফসলের সঙ্গে বাড়ছে কফি চাষ। আগ্রহী হচ্ছেন প্রবাসীরাও। সদর উপজেলায় আনারস বাগানে এবং টিলা জাতীয় জায়গায় আমরা কফি চাষ শুরু করেছি 2019 সাল থেকে। এখন এটা খুবই জনপ্রিয় হয়েছে। কফি গাছের মধ্যে খুব সুন্দরভাবে কফি ধরছে, ফলনও ভালো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এটা বাজারজাত করব। কৃষক প্রশিক্ষণে মান্নানের কফি বাগান দেখে চাষের আগ্রহ দেখেন নরসিংদী জেলার কৃষকরাও। নরসিংদী থেকে আসছি কফি বাগানে, আমরা এই যে অনেক কফি বাগান দেখে অনেক ভালো লাগছে, এটা আমরা নরসিংদী থেকে করতে চাই। কফি চাষ বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানো সম্ভব বলে মনে করছেন নরসিংদী জেলার কৃষি কর্মকর্তা। নরসিংদীতে উঁচু জমিতে এবং যেসব জমিতে অন্য কোনো ফসল হচ্ছে না সেসব জমিতে তারা এই চাষটি সরবরাহ করবে। কফি বাগান দেখে যদি আমাদের কৃষকরা উদ্বুদ্ধ হয় এবং কফি চাষ করে তাহলে কফির উপর আমদানি নির্ভরতা আমাদের অনেক কমে যাবে। পাহাড় টিলায় চাষাবাদ বাড়াতে কাজ করছে মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা যদি এটা বাণিজ্যিক আকারে আরো বেশি করতে পারি, আমার মনে হয় যে আমাদের চাহিদা মেটাতে পারবে। সংশ্লিষ্টদের মতে আগামীতে চা, আনারস, লেবু, কমলার মতোই কফি চাষেও সমৃদ্ধ হবে মৌলভীবাজার। নিউজ ডেস্ক, দেশ টিভি। নিরাপত্তাহীনতার মধ্যে শুরু থেকে ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লায় নারী শিক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও অভিভাবকদের সাহসী অংশগ্রহণে আন্দোলন বেগবান হয়। 3 আগস্ট শিক্ষার্থীদের উপর পুলিশ ও আওয়ামী লীগের যৌথ হামলায় বিপাকে পড়ে বেশিরভাগ নারী শিক্ষার্থী। আশ্রয় না পেয়ে বাঁচার আকুতিতে তাদের আর্তনাদের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এরপরে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে সারা দেশে। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আঙ্কেল প্লিজ গেটটা খুলুন। বাঁচার এই আর্তনাদটি বেশ সাড়া ফেলেছিল দেশ জুড়েই। গত 3 আগস্ট পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা কুমিল্লার ছাত্র জনতার আন্দোলনে সশস্ত্রভাবে ঝাঁপিয়ে পড়লে নগরীর পুলিশ লাইন এলাকায় বেশ কিছু নারী শিক্ষার্থী একটি বাড়ির গেটের সামনে আশ্রয়ের জন্য এভাবেই আর্তনাদ জানায়। কিন্তু বাসার মালিক দাঁড়িয়ে থেকে গেট খুলে আশ্রয়ের পরিবর্তে উল্টো গেটে তালা দিয়ে রাখেন। বৈষম্য বিরোধী আন্দোলনে শুরু থেকেই নারী শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বিশ্ববিদ্যালয় ছাড়াও আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে আন্দোলন দাবানলে রূপ নিয়েছিল সে সময়ে। তখন বিল্ডিং মালিকরা দাঁড়িয়ে থেকেও গেট বন্ধ রাখার বিষয়টি অমানবিক বলছেন জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। এটা ছিল সবচেয়ে আমার দৃষ্টিতে সবচেয়ে অমানবিক একটা কাজ। এই বিল্ডিং এর যে ওনার ছিল বা যারা গেটটা খুলেনি, সামনে যারা দাঁড়িয়ে ছিল, আমি বলবো কি হয়তো ওদের ঘরে কোনো সন্তান নেই। কাছের মানুষদের কাছ থেকে নারী শিক্ষার্থীদের প্রতি এমন অমানবিক আচরণে আক্ষেপ জানান অন্যান্যরা। ওনারা আমাদেরই মানুষ, আমাদের কাছের মানুষ, ওনারা আমাদের দূরের কেউ ছিল না। অতটুকু নিরাপত্তা উনি দিতে পারতো আমাদেরকে। সরব এ আন্দোলনে যোগ দেন শিশুরাও। রাফা নামের 6 বছর বয়সী এক শিশু মায়ের সাথে যায় আন্দোলনে। মোবাইলে সরব আন্দোলনের চিত্র দেখেই সে মনে সাহস পেয়েছে বলে জানায়। রাফার মা ইশরাত জাহানও জানান মেয়ের সাহসিকতার কথা। মোবাইলে দেখতাম অনেক মানুষ মারা যেত, এর জন্য আমার মনে সাহস জুগাইছে, আমি তাই আন্দোলনে গিয়েছি। যখন 3 তারিখ আমার মেয়েকে নিয়ে বের হয়েছি, পোলাপাইন তো পুরা অস্ত্র নিয়ে, বিদেশি অস্ত্র নিয়ে, চাইনিজ রাইফেল নিয়ে ওরা দাঁড়িয়ে আছে। তখন আমার মেয়ে আমার হাত ধরে বলতেছিল, আম্মু আমি কি আজকে মারা যাব? আন্দোলনের সময় কুমিল্লার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আন্দোলনকে নতুন মাত্রা দিয়ে আরো বেগবান করেছে বলে জানান বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক। তারা আমাদেরকে যে পরিমাণ সাহস জুগিয়েছিল, যেটা আমাদের পক্ষে আসলে অনেক কিছু চিন্তা করার দুঃসাধ্য ছিল, সেখানে কিন্তু তারা কিন্তু ওই জায়গাটা অবদান রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সর্বপ্রথম কুমিল্লায় 11 জুলাই পুলিশ ছাত্রদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি। জমি জমার বিরোধের জেরে বাড়ি ছাড়া জুলাই আন্দোলনের সমন্বয়ক রোমানা খান। জানা যায় জমি কেনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিবেশী সূর্যত আলীর সঙ্গে।
ফসল নষ্ট সহ কয়েক দফায় হামলাও করা হয় রোমানার বাড়িতে। এখন প্রাণ ভয়ে বাড়ি যেতে পারছেন না তিনি। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কুন চৌধুরী। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের আন্দোলনে ঢাকার রাজপথে সহপাঠীদের সঙ্গে রক্ত ঝরান রোমানা খান। সেই রোমানা খান ও তার পরিবার এখন ঘরছাড়া। 2021 সালে ময়মনসিংহের গফুরগাঁও উপজেলার প্রাসাদপুর গ্রামের রহিমা খাতুনের কাছ থেকে 21 শতক জমি ক্রয় করেন রোমানার বাবা নূর আলম খান। এ নিয়ে রহিমার ভাই সুরজত আলীর সঙ্গে তাদের বিরোধ চলছিল। রাজনৈতিক পট পরিবর্তনে গত 5 আগস্টের পর স্থানীয় শ্রমিক লীগের নেতা আতিকুল ইসলাম এবং তার বাবা সুরজত আলীর ক্রয়কৃত জমির ফসল ভেকু দিয়ে নষ্ট করে দখলে নেয়। দফায় দফায় বাড়িতে হামলা চালানো হয়। সবকিছু তছনছ করে রোমানার একাডেমিক কাগজপত্র লুট করা হয়। আমরা এর মধ্যে একটা ফৌজদারি মামলাও করি তাদের বিরুদ্ধে। মামলা ঠিক পরপরই ওরা আমাদেরকে আমরা কেন সেনাবাহিনী এনেছি, কেন আমরা পুলিশের সহায়তা নিলাম, সেজন্য আমাদেরকে দ্বিতীয় দিন 17 আগস্ট অতর্কিত হামলা করে। ওইটার পরেও হইলো যে ওরা আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা যদি এলাকায় থাকি তাহলে আমাদেরকে চাঁদা দিয়ে থাকতে হবে। রোমানার পরিবারের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী। বাড়িতে নিশ্চিত থাকতে জোরালো আইনি পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। 200 মানুষ ভাঙচুর করিয়া সব লয়ে গেছে আমার বাড়ি তুললেও চাক্কা মিলে মারে মারধর করে, তারপর অনেক সমস্যা দেখা, বাড়ি ঘর ব্যাগ ভাঙ্গা ব্যাগ নিচে গা। তবে অভিযোগের বিষয়ে সুরজত আলীর ছেলে কামরুল শেখের কাছে জানতে চাইলে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করে এলাকাবাসীর উপর দায় চাপান। আর পুলিশ বলছেন রোমানারা ইচ্ছে করলেই বাড়িতে থাকতে পারেন, সেখানে সার্বক্ষণিক নজরদারি রয়েছে। না, এটা মিথ্যা, এগুলি অপহরণ না, এগুলি মনে বুঝেন তারা তো অন্য লাইনে চলে। আমাদের এলাকাতে আজকাল তারা কি ধরনের চলাচলে বুঝছেন, তারা কিন্তু অন্য লাইনে চলে। আমরা তো পুলিশ যাচ্ছে দেখতেছে, কোনো সমস্যা নাই। তো যদি নিজে তালা মেরে বসে থাকে সেটা আমার কিছু বলার নেই। কেউ আসতেছে না, এটা তাদের বিষয়। এই ঘটনায় সমন্বয়ক রোমানা খানের পরিবারের পক্ষ থেকে 3টি এবং সুরজত আলীর বাদী হয়ে 1টি মামলা করেছেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক বিচার আদালতের প্রেসিডেন্ট নওয়াফ সালামকে লেবাননের প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছে। আর এই মনোনয়ন সংকটে থাকা দেশটির জন্য এক চমকপ্রদ পরিবর্তন বলে মনে করেন বিশ্লেষকরা। লেবাননের নবনির্বাচিত প্রেসিডেন্ট জোসেফ আউনের কার্যালয় স্থানীয় সময় সোমবার নওয়াফ সালামকে সরকার গঠন করতে বলে। এর আগে জোসেফ আউনের সঙ্গে পরামর্শকালে দেশটির সংখ্যাগরিষ্ঠ আইন প্রণেতা তার প্রতি সমর্থন জানান। নওয়াফ সালাম সাম্প্রতিক বছরগুলোয় দুবার প্রধানমন্ত্রী পদের জন্য প্রার্থী ছিলেন। ব্যাপকভাবে একজন সংস্কারবাদী হিসেবে পরিচিত তিনি। আইসিজের প্রধান নির্বাচন হওয়ার পর গেল বছর ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলা এবং অন্যান্য ট্রাইব্যুনালের নেতৃত্বে দেওয়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এই বিচারক। জোসেফ আউনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া এবং নওয়াফ সালামের প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার মধ্য দিয়ে দেশটির সরকার ব্যবস্থায় 2 বছরের বেশি সময় ধরে চলা অচলাবস্থার অবসান ঘটল। এক সপ্তাহ হতে চললেও বাগে আসেনি লস অ্যাঞ্জেলেসের নিয়ন্ত্রণহীন দাবানল। দমকা হাওয়ায় আশঙ্কা রেড অ্যালার্ট জারি করে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। এই দুর্যোগ মোকাবেলায় প্রয়োজন হতে পারে কয়েক বিলিয়ন ডলার, এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। প্রায় এক সপ্তাহ ধরে চলছে লস অ্যাঞ্জেলেসের দাবানল। প্যালিসেডস, ইটন সহ 3টি জায়গায় দাবানল নিয়ন্ত্রণহীন। এখনও প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে দমকল কর্মীরা। আকাশ থেকে ফেলা হচ্ছে পানি ও রাসায়নিক উপাদান। এখন পর্যন্ত প্যালিসেডসে 23,000 একর জায়গা পুড়ে ছাই। বিবিসি বলছে এলাকাটির মাত্র 14% আগুন বাগে এসেছে। সামনে পরিস্থিতিকে উস্কে দিতে পারে দমকা হাওয়া। যে পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। এমন পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি রেখেছে প্রশাসন, আর জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আগুন নেভাতে প্রতিবেশী দেশগুলো থেকে প্রতিদিনই লস অ্যাঞ্জেলেসে ছুটে যাচ্ছে দমকল বাহিনীর বিশেষ টিম। শুরু থেকেই পাশে পাচ্ছে কানাডা ও মেক্সিকোকে। আর মার্কিন কেন্দ্রীয় দুর্যোগ ব্যবস্থাপনার প্রশাসক ড্যানি ক্রিসওয়েল বলেন, প্রস্তুত রাখা হয়েছে সেনা সদস্যদেরও। দাবানল নিয়ন্ত্রণ ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হতে পারে বলে ধারণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।
এদিকে লস অ্যাঞ্জেলেসে স্মরণকালের এমন ভয়াবহ দুর্যোগের কারণে দ্বিতীয়বার পেছানো হয়েছে অস্কার মনোনয়ন। সোমবার আয়োজকরা জানান 23 জানুয়ারি ঘোষণা করা হবে ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ সম্মানের এ মনোনয়ন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। জানাবো খেলার খবর ক্রিকেট। বিপিএলের শ্বাসরুদ্ধকর ম্যাচে খুলনাকে 8 রানে হারিয়েছে রংপুর রাইডার্স। হারতে যাওয়া ম্যাচে প্রতিপক্ষকে থামিয়ে দিয়ে বিপিএলে নিজেদের প্রথম অবস্থান ধরে রাখল নুরুল হাসান সোহানের দল। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুর। ইফতেকার ও খুশদিল শাহর দুর্দান্ত জুটিতে ঘুরে দাঁড়ায় টেবিল টপার্সরা। 36 বলে 43 রান করে ইফতেকার আউট হলেও ম্যাচের শেষ পর্যন্ত টিকে ছিলেন খুশদিল। দলীয় সর্বোচ্চ 35 বলে 73 রান করে দলকে 186 রানের ভিত গড়ে দেন এই ব্যাটার। 187 রানের টার্গেট জবাব নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 178 রান করে মিরাজরা। এদিকে প্রথম ম্যাচে সিলেটের স্ট্রাইকার্সকে 30 রানে হারিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে চট্টগ্রাম কিংস। টসে হেরে ব্যাট করতে নেমে 203 রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম কিংস। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বোলারদের বোলিংয়ে তোপে হাবুডুবু খায় স্বাগতিক সিলেট। 8 উইকেটে 173 রান করে সিলেট। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে রাতে আলাদা ম্যাচে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুল। রাত 1:30টায় ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে ম্যান সিটি। একই সঙ্গে চেলসি লড়বে বোর্নমাউথের বিপক্ষে। রাত 12:30টায় টেবিল টপার লিভারপুলের প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট। রিফাত আঞ্জুমের রিপোর্ট। প্রিমিয়ার লিগে সময়টা মোটেও ভালো যাচ্ছে না জায়ান্ট ম্যানচেস্টার সিটির। শিরোপা জয়ের দৌড়ে থাকা সিটিজেনরা পরাজয় দিয়ে আর ড্র করে হোঁচট খেতে খেতে লিগ শিরোপার দৌড় থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবার তাদের প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড। 34 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে ম্যান সিটি। সবশেষ 5 ম্যাচে টানা 3 ম্যাচে জয় পেয়েছে তারা। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা নেই। হালেন, ডি ব্রুয়না, ফোডেন সবাই রয়েছেন ফিট। সিটিজেনদের লক্ষ্যই থাকবে ম্যাচ জিতে তালিকার উপরের দিকে উঠে আসা। আরেক ম্যাচে চেলসির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলে 7 নম্বরে থাকা বোর্নমাউথ। সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না চেলসির। সবশেষ 5 ম্যাচে মাত্র একটি ম্যাচে জিতেছে অল ব্লুসরা। পালমার, সানচোসরা গোলের দেখা পাচ্ছেন না। বোর্নমাউথকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইবে চেলসি। প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামবে টেবিল টপার লিভারপুল। 46 পয়েন্ট নিয়ে অলরেডরা লিগ শিরোপা জয়ের দৌড়ে বেশ ভালোভাবেই রয়েছে। সম্প্রতি খেলা 5 ম্যাচে 3টিতে জয় পেয়েছে লিভারপুল। কার্ড নিষেধাজ্ঞায় এই ম্যাচে খেলতে পারবেন না ডারউইন নুনেস। সালা, গাকপো, ম্যাক অ্যালিস্টাররা জয়ের ধারা ধরে রাখতে মাঠে নামবে। তবে কাজটা মোটেও সহজ হবে না তাদের জন্য। পয়েন্ট টেবিলে 3 নম্বরে থাকা প্রতিপক্ষ নটিংহ্যাম রয়েছে দুর্দান্ত ছন্দে। সবশেষ 5 ম্যাচে সবগুলোতে জয় পেয়েছে তারা। তবুও শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য আর্নে স্লটের শিষ্যদের। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, এ ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।